আমাদের আজকের মুভির নাম হাই নান্না। নান্না অর্থ বাবা। তো এই মুভির নাম কেন বাবার নামে রাখা হয়েছে সেটা জানতে হলে তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মুভির শুরুতে বিরাজ নামের এক ফটোগ্রাফারকে দেখি। ইনি হলেন মেইন ক্যারেক্টার। তার 5 বছরের একটি ছোট্ট মেয়ে আছে। বিরাজ তাকে তার স্কুল থেকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসে। মেয়েটার নাম মাহি। রাতে যখন মাহি তার বাবা ও দাদুর সাথে খাবার খেতে বসে তখন তার অনেক মন খারাপ। মাহিকে তার বাবা এই মন খারাপের কথা জিজ্ঞাসা করলে মাহি জানায় তার ক্লাসের একটি ছেলে নাকি তার থেকে 1 নম্বর বেশি পেয়ে টপ করেছে, যার কারণে তার মন খারাপ। তখন বিরাজ তাকে সান্ত্বনা দেয়, বলে সমস্যা নেই, পরের বার তুমিই টপ করবে। কিন্তু মাহি কিছু না বলেই খাবার টেবিল থেকে সোজা উঠে তার রুমে চলে যায়। রাতের বেলা মাহিকে বিরাজ গল্প শোনাচ্ছিল। প্রতি রাতেই তাকে গল্প শোনাতে হয় আর মাহি সব সময় এই গল্পের ক্যারেক্টারগুলোকে তার বাস্তব দুনিয়ার সাথে, তার বাবা দাদু ও কাছের মানুষগুলোর সাথে মেলায়। কিন্তু বিরাজের গল্পে কখনোই মায়ের ক্যারেক্টার থাকতো না। কিন্তু আজকের গল্প শেষে মাহি তার বাবার কাছে নিজের মায়ের গল্প শুনতে চায়। বিরাজ গল্প বলতে রাজি হয় না। তাই মাহি তখন জেদ ধরে বলে তার মায়ের গল্প না শোনালে ওষুধ খাবে না। তখন বিরাজ মাহিকে শর্ত দেয়, যদি পরের বার সে ক্লাসে টপ করে তাহলে সে তাকে মায়ের গল্প শোনাবে। তাই এবারের মতো মাহি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর থেকেই মাহি অনেক পরিশ্রম করতে শুরু করে। সে মন দিয়ে পড়াশোনা করে আর এভাবেই এক্সাম চলে আসলে সে খুবই ভালো এক্সাম দেয়। এমনকি এবার সে টপ করেছে। সেদিন রাতে বিরাট যখন কাজ শেষ করে বাসায় ফিরে তখন মাহি তাকে তার ক্লাসে টপ করার কথা জানায় এবং সে বায়না ধরে আজকে তাকে মায়ের গল্প শোনাতেই হবে। কিন্তু বিরাজ অনেক টায়ার্ড থাকায় মাহিকে সে ধমক দিয়ে দেয় এবং গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে মাহির দাদু বিরাজকে ঘুম থেকে ডেকে তোলে, বলে মাহিকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি সে স্কুলেও যায়নি। এ শুনে বিরাজ মাহিকে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে। আর অপরদিকে মাহি তার কুকুরকে নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এক পর্যায়ে কুকুরটি মাহির হাত থেকে ছুটে গিয়ে দৌড় দেয়। কিন্তু যেহেতু মাহি অসুস্থ তাই সে দৌড়ে পারে না। তবে তখন সেখানে একটা মেয়ে কুকুরটাকে আটকায়। এরপর মাহি সেখানে গিয়ে তার কাছ থেকে কুকুরটা নিয়ে নিজের অসুস্থতার ব্যাপারে বলে আর তাকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছিল। কিন্তু রাস্তা পার হতে গিয়ে মাহি যখন রাস্তার মাঝে তখন একটি ট্রাক দ্রুত গতিতে আসছিল। তখন ওই মুহূর্তে সেই মেয়েটা তাকে বাঁচিয়ে নেয়। মেয়েটার নাম ইয়াসনা। এরপর ইয়াসনা তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং মাহির বাবাকে কল করে আসতে বলে। অল্প সময়ের মধ্যেই বিরাজ সেখানে চলে আসে। এসেই বিরাজ যখন মাহিকে রাগ দেখাতে শুরু করে তখন ইয়াসনা বিরাজকে থামায় আর বিস্তারিত বলে। তবে বিরাজ তার সাথে তেমন একটি কথা বলতে চাইছে না। এর পেছনেও একটি রহস্য আছে, যেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তখন ইয়াসনা বলে, তুমি কেন প্রমিস রাখোনি, ওর মায়ের গল্প কেন তাকে বলছো না? আজকে বলতেই হবে। আর এতেই বিরাজ বুঝে যায় যে মাহি সদ্য পরিচিত হওয়া এই মেয়েটিকেও সব বলে দিয়েছে। তাই সে বাধ্য হয়ে মাহিকে সেখানেই তার মায়ের গল্প বলতে শুরু করে। তখন দেখা যায় খুবই সুন্দর একটি মুহূর্তে বিরাজ তার বন্ধুকে নিয়ে একবার একটা স্টেশনে গিয়েছিল। ফটোগ্রাফি তার প্যাশন, সেজন্যই সে ওখানে ছবি তুলতে গিয়েছিল। সেই বাড়ি মাহির মায়ের সাথে তার প্রথম দেখা হয়েছিল। কিন্তু মাহির সাথে সাথেই তাকে জিজ্ঞাসা করে যে আমি তো কখনো আমার মাকে দেখিনি, তাহলে আমি কিভাবে ইমাজিন করব? তখন ইয়াসনা বলে সেখানে তুমি আমাকে চিন্তা করো। বিরাজ আবার বলতে শুরু করে আর মাহি তার মায়ের জায়গায় ইয়াসনাকে চিন্তা করছে। মাহির মায়ের নাম হলো বর্ষা। বিরাজ বর্ষাকে প্রথম দেখে তার প্রেমে পড়ে যায়। তারপর থেকেই কয়েকদিন বর্ষাকে ফলো করে। লুকিয়ে লুকিয়ে সে তার ছবি তুলে তাকে দেখে। কিন্তু একদিন যখন বর্ষা বুঝতে পারে তখনই সে এসে বিরাজের হাত থেকে ক্যামেরাটা নিয়ে নেয়। তাকে অনেক কথা শোনায় কিন্তু বিরাজের বন্ধু তাকে বোঝায় যে বিরাজ নাকি একজন ফটোগ্রাফার হতে চায়। তাই যেখানে সেখানে গিয়ে সবার ছবি তুলে। এই কথায় বর্ষা যখন কনভিন্স হয়ে বিরাজকে ক্যামেরা ফিরিয়ে দেবে ঠিক তখনই বিরাজ তাকে ডিরেক্ট প্রপোজ করে বসে, যার কারণে সে আরো রাগ দেখিয়ে তার ক্যামেরা সাথে নিয়েই চলে যায়। বিরাজ যে স্টুডিওতে কাজ করে পরদিন সকালে বর্ষা সেখানে চলে আসে আর কাকতালীয়ভাবে জানা যায় বর্ষা হলো এই স্টুডিওর মালিকের ভাস্তি। আসলে বর্ষা এখানে এসেছে বিরাজের ক্যামেরা ফেরত দিতে আর নিজের ছবিগুলোকে সে ক্যামেরা থেকে বের করে নিয়ে তাকে সে তার ক্যামেরা ফেরত দিয়ে দেয়, কারণ তার তোলা ছবিগুলো নাকি অনেক ভালো লেগেছে। আর সেখান থেকে চলে যাওয়ার আগে বিরাজকে সে জানায় যে সে প্রেম ভালোবাসার কিছুই বিশ্বাস করে না, কারণ তার বাবা মায়ের মধ্যে কখনোই ভালো সম্পর্ক ছিল না। আর সেজন্যই প্রেম ভালোবাসা থেকে তার ভরসা উঠে গেছে।
এজন্যই সে এখানে থাকে। এভাবেই তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। এক পর্যায়ে বর্ষা বিরাজকে বলে, আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি? তারপর থেকে তারা একে অপরের সাথে বন্ধুর মতো থাকতে শুরু করে। তারা একসাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করে। একদিন বর্ষাকে তার হোম টাউন ফিরে যেতে হয়। এরপর কয়েকটা দিন কেটে যায়। তারা একজন অন্যজনকে মিস করতে থাকে। তার বেশ কয়েকদিন পর বিরাজ হঠাৎ বর্ষার কলেজে আসে। এতদিন পর বর্ষা তাকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। এই ঘটনা বর্ষার মা দেখে ফেলে। তারপর তারা একটা রেস্টুরেন্টে চলে যায়। তখন বর্ষার মা বিরাজকে অনেক কথা শোনায়, কিন্তু বিরাজ অনেক সুন্দরভাবে তাকে বোঝানোর চেষ্টা করে। তখন বর্ষার মা তাদের রেস্টুরেন্টের বিল পে করার জন্য বলে, যা বিরাজের জন্য বিশাল ব্যাপার। তাও কোনো মতে সে ম্যানেজ করে। এত কিছু করে বর্ষার মাকে মোটামুটি কনভিন্স করে ফেলে এবং শেষমেশ তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর তাদের সাংসারিক জীবন খুবই ভালো চলছিল। তারপর বিরাজ একদিন ডিসিশন নেয় যে সে নিজে একটি স্টুডিও খুলবে। এরপর এভাবেই চলতে থাকে সবকিছু। একদিন বিরাজ বর্ষার কাছে তাদের এই ছোট্ট ফ্যামিলির এক নতুন সদস্য চায়। কিন্তু বর্ষা কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ বর্ষার কথা এটা বোঝা যায় যে তার মধ্যে ভয়, যদি কখনো তাদের মধ্যে বিচ্ছেদ হয় তখন তাদের বেবির কি হবে। আসলে এই ভয়টা সে তার বাবা মায়ের কাছ থেকেই পাচ্ছে, কারণ সে নিজেই তার বাবা মাকে একদম ছোট থেকে ঝগড়া করতে দেখতে দেখতে বড় হয়েছে। যেখানে ছোট থেকেই সে তার বাবা-মায়ের কারণে মানসিকভাবে খুবই অশান্তিতে ছিল। এখন তার মেন্টালিটিটাই এরকম হয়ে গিয়েছে, যেখানে সে কাউকে বিশ্বাস করতে পারছে না। সে অবশ্যই বিরাজকে অনেক ভালোবাসে, কিন্তু কেমন যেন তাকে পরিপূর্ণ বিশ্বাস করতে তার ভেতর থেকে আটকাচ্ছে। কিন্তু বিরাজ তো এত কিছু জানে না। তার কথা হলো বিচ্ছেদ হবে কেন? আর এমন ভাবাটাই স্বাভাবিক। বেশ খানিকক্ষণ এভাবেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এবং এক পর্যায়ে বিরাজ বাসা থেকে রেগে গিয়ে বের হয়ে যায়, কিন্তু কি মনে করে যেন সে আবারও ভেতরে চলে আসে। বর্ষাকে সে জড়িয়ে ধরে এবং এবার বর্ষা অবশেষে রাজি হয়। এরপর বর্ষার গর্ভে সন্তান আসে। সব ঠিকঠাকই হচ্ছিল। এভাবেই ৯ মাস চলে। বিরাজ নিজের কাজের জন্য এই সময়টাতে তার স্টেটের অনেক দূরে ছিল, কিন্তু সেই কাজের মাঝখানে হঠাৎ তার একটা কল আসে। সুখবর দেওয়া হয়, বিরাজের একটি মেয়ে হয়েছে। কিন্তু এর পাশাপাশি আরেকটা ব্যাড নিউজ আছে, যেটা হলো বিরাজের মেয়ে এক কঠিন রোগ নিয়ে জন্মেছে। বর্ষা কাঁদতে কাঁদতে বিরাজকে দোষারোপ করতে শুরু করে, কারণ যদি বিরাজ বাচ্চা নেওয়ার কথা না বলতো তাহলে হয়তোবা আজ এমনটা হতো না। কথাটা সে খুব কষ্ট নিয়েই বলছে। এরপর বিরাজ বর্ষাকে কোনোভাবে বাসায় নিয়ে যায়, আর অন্যদিকে হাসপাতালে তাদের মেয়ের চিকিৎসা চলতে থাকে। আর সেখান থেকে ঘটনা চলে আসে বর্তমানে। দেখা যায় মাহি তার মায়ের উপর অনেক রেগে গিয়েছে। আসলে সে যেহেতু তার মায়ের জায়গায় ইয়াসনাকে কল্পনা করছিল, তাই তার সাথে আর কথা বলবে না। বিরাজ মাহিকে নিয়ে চলে যেতে ধরে। তখন ইয়াসনা তাকে থামায় এবং সে বাকি গল্প শোনার জন্য তাকে রিকোয়েস্ট করতে শুরু করে। তখন বিরাজ তাকে বাকি গল্পটুকু বলতে শুরু করে। হসপিটালে তাদের মেয়ে চিকিৎসারত ছিল, আর তারা ২ দিন পর বাড়ি ফিরছিল। এমন সময় বর্ষা বিরাজকে বলে, যদি আমাদের কখনো দেখাই না হতো, যদি কখনো আমি তোমাকে ভালোই না বাসতাম, আর যদি কখনো আমাদের মেয়ের জন্মই না হতো, তাহলেই হয়তোবা এমন হতো না। যেটা বিরাজকে খুব কষ্ট দেয়। কিন্তু এই বলতে বলতে হঠাৎ তাদের গাড়ির এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। বিরাজ ইয়াসনাকে জানায় সেই অ্যাক্সিডেন্টে বর্ষা মারা গেছে। বিরাজ তাকে বিদায় জানিয়ে চলে যায়, কিন্তু বাসায় গিয়ে বিরাজ মাহিকে বিছানায় শুয়ে দিয়ে যখনই তার রুমে নিজের ল্যাপটপটা ওপেন করে সেই প্ল্যাটফর্মে তোলা বর্ষার ছবি বের করে, তখনই আমরা বুঝতে পারি যে তার ওয়াইফ বর্ষা অন্য কেউই নয়, ইয়াস নাই। এখন হয়তোবা আপনাদের মনে অনেক প্রশ্ন আসছে, তাহলে চলুন সেগুলোর উত্তর দেয়া যাক। আসলে বিরাজের গল্পে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক আছে, কিন্তু সেখানে বর্ষা মারা যায়নি। বরং সেই ঘটনায় বর্ষা খুবই গুরুতর আঘাত পেয়েছিল, যার কারণে সে কোমায় চলে যায়। আর সেখানে সর্বোচ্চ চিকিৎসার পরে যখন সে বিপদমুক্ত হয়, তখন জানতে পারে অ্যাক্সিডেন্টে বর্ষা তার পূর্বের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে। তবে তবুও বিরাজ বর্ষার সাথে দেখা করতে চায়, কারণ তাদের সন্তান বর্তমানে মোটামুটি ভালোই সুস্থ আছে। কিন্তু তখনই বর্ষার মা তাকে আটকায়। কারণ বর্ষা নাকি এই দুর্ঘটনার ২ দিন আগে তার মাকে জানিয়েছিল সে বিরাজকে ডিভোর্স দিতে চায়। যেটা শুনতে পেরে বিরাজ হঠাৎ চমকে ওঠে। আসলে তাদের বিয়ের পর থেকে কিছুটা সময় তাদের ভালো কাটলেও বিরাজ বেশিরভাগ সময়তেই নিজের
কাজের তাগিদে দেশে দেশে ঘুরে বেড়াতো। যার কারণে বর্ষা যখন 6 মাসের প্রেগনেন্ট তখনও বিরাজ তাকে সময় দিতে পারছিল না। এমনকি বর্ষার ডেলিভারির দিনেও বিরাজ ছিল অন্য একটি স্টেটে। এছাড়া বর্ষার মা আসলে কখনোই বিরাজকে নিজের জামাই হিসেবে মেনেই নিতে পারেনি। এমনকি তাদের এই অসুস্থ সন্তান জন্ম নেওয়ার পর বর্ষা বিরাজের উপর অনেকটাই রেগেছিল। কারণ বিরাজ যখন সন্তান নিতে চেয়েছিল তখন বর্ষা না করেছিল। তখন সে শুনেনি। আর এই ঘটনার 2 দিন আগে নাকি সবকিছু মিলিয়ে অসহ্য হয়ে তার কাছে সে ডিভোর্স চাওয়ার কথা চিন্তা করছিল। পাশাপাশি ডক্টরের কথা অনুযায়ী বর্ষা তার মাথায় এমন একটি আঘাত পেয়েছে, যেখানে যদি তাকে তার অতীতের কোনো খারাপ স্মৃতি অথবা কোনো ঘটনা মনে করানোর উপর প্রেশার দেওয়া হয় তাহলে হয়তোবা তার ব্রেনের গুরুতর ড্যামেজ হয়ে যেতে পারে। তাই ভালো হবে যেন বিরাজ তার জীবন থেকে সরে যায়। আর এত কিছুর পর বিরাজের তেমন কিছু বলার রইল না। তার মধ্যে একটা রাগ তৈরি হলো, বর্ষা সবসময় তার সাথে কেন এমনটা করেছে? সে কেন তাকে বিশ্বাস করেনি কখনো এবং কেনই বা তাকে ডিভোর্স দিতে চাইলো? এছাড়া বর্ষা যেন ভালো থাকে সেজন্যই মূলত বিরাজ তার জীবন থেকে সরে গিয়েছিল। তারপর ৬টা বছর কেটে গিয়েছে। তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। এমনকি বর্ষা যেহেতু তার কাছে ডিভোর্সই চেয়েছিল, তাই বিরাজ তাকে এমন একটি লাইফ দিতে চেয়েছে যে লাইফে সে কখনোই ছিল না। বিরাজ বর্ষার মাকে কথা দিয়েছিল সে কখনো আর ফিরে আসবে না। তখন বোঝা যায় মাহির হাত থেকে কুকুরের ছুটে যাওয়াটা এটা কোনো কোইন্সিডেন্স ছিল না, বরং সে ইচ্ছা করে গিয়েছিল তার সাথে। এছাড়া যখন রেস্টুরেন্টে এত লম্বা একটা সময় পর বিরাজ বর্ষাকে দেখতে পেল, তখন সেও অবাক হয়ে গিয়েছিল। বাইরে অনেকক্ষণ নিজেকে প্রস্তুত করে তারপর সে ভিতরে ঢুকেছিল। কারণ কোনো মতেই তার সামনে আবেগী হওয়া যাবে না। তাকে বুঝতে দেওয়া যাবে না যে সে আসলে কে। পরদিন বিরাজের বন্ধুকে বিরাজ সবকিছু খুলে বলে। এই ঘটনা শুনে তার বন্ধু জাতিন খুবই অবাক। তখনই কলিং বেল বেজে ওঠে। জাতিন গিয়ে দরজা খুলে দেখে বাহিরে বর্ষা, অর্থাৎ ইয়াসনা, যাকে দেখে বিরাজ দ্রুত এসে ইয়াসনাকে বাহিরে নিয়ে যায় এবং তাকে ডিরেক্ট জিজ্ঞাসা করে যে তুমি আমার ঠিকানা পেলে কোথায়। আসলে বিরাজ চাচ্ছে না মাহি ইয়াসনার সাথে মিশুক, কারণ তাতে সত্যটা বের হয়ে যেতে পারে। তবে ইয়াসনা পেছনে ফিরতেই ওখানে মাহি দাঁড়িয়ে আছে। ইয়াসনা মাহির কাছে যায় এবং মাহিকে জড়িয়ে ধরে। সে মাহির জন্য একটি সারপ্রাইজ রেডি করেছে, আজ রাতে নাকি তাকে দেবে। তাই বিরাজকে সে এক রেস্টুরেন্টে মাহিকে নিয়ে আজ রাতে তার সাথে দেখা করতে বলে। কিন্তু বিরাজ তাতে রাজি হচ্ছিল না। তবে মাহির কথা মতো তাকে ওখানে যেতে রাজি হতেই হয়। সে কথা দেয় রাতের বেলা নাকি তার সাথে সে দেখা করবে। কিন্তু তাকে এই বলার পর সেদিনই বিরাজ মাহিকে নিয়ে সরাসরি গোয়ার উদ্দেশ্যে রওনা হয়। মাহির দাদু এসে তাকে জিজ্ঞাসা করছে, কেন তুই এমনটা করছিস, কেন তাকে দূরে ঠেলে দিচ্ছিস? মাহির দাদু নাকি জানতে পেরেছে যে আজ থেকে 7 দিন পর ইয়াসনা বিয়ে, কিন্তু এতেও তেমন একটা রিয়াক্ট করে না। বিরাজ মাহিকে নিয়ে গোয়া চলে যায়। অন্যদিকে ইয়াসনা ঘন্টার পর ঘন্টা ওই রেস্টুরেন্টে তাদের জন্য অপেক্ষা করতে থাকে এবং এক সময় সে যখন বুঝে যায় যে তারা আর আসবে না, তখন সে রেস্টুরেন্ট থেকে বাসায় চলে যায়। পরদিন ইয়াসনা তার হবু বরের সাথে দেখা করতে এসেছে। তার হবু বর একজন বড় মাপের নিউরোসার্জন। তার নাম অরবিন্দু। তখন হঠাৎই তার সাথে কথা বলার সময় ইয়াসনার মোবাইলে একটা কল আসে। মাহি কল করে তাদের এই গোয়া আসার বিষয়টা ইয়াসনাকে জানায় এবং তাকে সে সরিও বলে, কিন্তু সাথে সাথেই তার আঙ্কেল ওখানে চলে আসে। কারণ মাহি তার বাবার নয় বরং তার আঙ্কেলের মোবাইল দিয়ে কল করেছে। অপরদিকে বিরাজ নিজের ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত ছিল। তবে হঠাৎ সে সামনে কিছুটা ভিড় দেখতে পায়। সে সামনে এগোয় আর ওখানে যখন ইয়াসনাকে সে দেখে সে তো পুরোই অবাক। ইয়াসনা মাহির জন্য একটি বার্থডে পার্টির আয়োজন করেছে। আসলে বিরাজ এই ছোটাছুটিতে মাহির জন্য গিফট কিনতেই ভুলে গিয়েছিল। আর সেখানে ইয়াসনা মাহির জন্য এত কিছু করে। অবশেষে সকল ক্রেডিট বিরাজের উপর দিয়ে দেয়। এগুলো নাকি বিরাজ তার জন্য প্ল্যান করেছিল। এরপর বিরাজ এবং ইয়াসনার বোনের মধ্যে বেশ অনেকটা কথাবার্তা হয়। রাতের বেলা বিরাজ একা একা বিচের ধারে বসেছিল। তখন ইয়াসনা গিয়ে ওখানে তার পাশে বসে। ইয়াসনা নিজের লাইফ সম্পর্কেও তাকে জানায়। এক পর্যায়ে তার কথা শুনে বোঝা যায় ইয়াসনা নিজের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা মনে আছে, কিন্তু তার আগে কি হয়েছিল তার কিচ্ছু মনে নেই। ইয়াসনা নাকি অনেক চেষ্টা করেছিল মনে করার, কিন্তু কোনো মতেই মনে করতে পারেনি। এভাবেই বেশ অনেকটা তাদের মধ্যে কথাবার্তা হয়। ইয়াসনা বারবার বিরাজকে তার স্ত্রীকে নিয়ে বলতে বলে, কিন্তু বিরাজ তেমন কিছু বলতেই চায় না। কারণ সে কিভাবে তাকে তার বর্ণনা দিবে। এক সময় ইয়াসনা রেগে গিয়ে বলে ওঠে, আমার তো মনে হয় আপনি আপনার স্ত্রীকে হয়তো ভুলেই গেছেন, এজন্য বলতে পারছেন না। আর এই শুনে বিরাজ তার উপর রেগে গিয়ে নিজের স্ত্রীর বর্ণনা দিতে শুরু করে। সেই বর্ণনা একদম ইয়াসনার সাথে মিলে যায়। মিলে যাবে নাই বা কেন, সেই তো তার ওয়াইফ। এসব কথা শুনতে শুনতে ইয়াসনা কখন যে নিজেকে তার স্ত্রীর জায়গায় কল্পনা করে ফেলেছে সে নিজেও জানে না।
তাই একসময় ইয়াসনা নিজের মনের অজান্তেই বিরাজকে একটি চুমু দিয়ে বসে। তবে কাজটা করার পর সে নিজেও অবাক হয়। কিন্তু বিরাজ তখনই সে অনুভূতিটাকে থামিয়ে দেয়, সেখান থেকে চলে যায়। তবে তারপর থেকে বিরাজ শুধু ইয়াসনাকে নিয়েই ভাবছে। তার পরের সময়গুলোতেও মাহি ইয়াসনার সাথে বেশ ভালোই মুহূর্ত পার করে। এদিকে ইয়াসনার গোয়া যাওয়া নিয়ে ইয়াসনার হবু বর বেশ বিরক্ত। ইয়াসনার মা তাকে অনেক বোঝায়, তবে সে এতে কোনো রিয়াকশনই করে না। রাতে বিরাজ ইয়াসনার কাছ থেকে মাহিকে নিয়ে যেতে এসেছে। তখন যাওয়ার সময় ইয়াসনা বিরাজকে অনুরোধ করে মাহিকে যেন সে না নিয়ে যায়, একটা রাত যেন তার সাথে থাকতে দেয়। কেমন যেন মাহির সাথে নাকি তার একটা কানেকশন ফিল হয়, তার সাথে সময় কাটাতে তার ভালো লাগে। কিন্তু বিরাজ ইয়াসনার কোনো কথাই শোনে না। এক পর্যায়ে সে মাহিকে নিয়ে চলে যায়, এতে ইয়াসনা অনেক রাগ হয়। সে জেদ করে সামনের বাজে মানুষদের মধ্যে চলে যায় আর রাতে সে যা মনে চায় তাই করবে। আর এর মূল দোষী হবে বিরাজ। এই দেখে ইয়াসনার বোন বিরাজকে দোষ দিতে শুরু করে। এখন তাকে যে করেই হোক ফিরিয়ে আনতেই হবে। তবে বিরাজ সেখান থেকে তাকে ফেরত না এনে বরং এতটাই বিরক্ত হয় যে ওখানে গিয়ে পুরো এক বোতল দুষ্টু পানি খেয়ে ফেলে আর ওখানকার এক সুন্দরী মেয়ের সাথে নাচতে শুরু করে, যেটা দেখে আবার ইয়াসনা জেলাস ফিল করে। তাই সেও অনেক বেশি দুষ্টু পানি পান করে ফেলে। নাচানাচি শেষ হওয়ার পর দুজনেই মাতাল হয়ে ফিরে আসে। তারা ওখানে একে অপরের সাথে অনেক ঝগড়া করে। মাঝে মাঝে ইয়াসনা এমন কিছু কথা বলে ফেলছিল যেগুলো তার স্মৃতি থেকে অনেক আগেই মুছে গিয়েছিল। একসময় রিসোর্টে না গিয়ে দুজন বিচের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর তার কিছুক্ষণ পর মাহি তাদেরকে এভাবে দেখে তাদের মধ্যে গিয়েই ঘুমিয়ে পড়ে। তারপর সকাল হয়, কিন্তু সেখানে ইয়াসনা একাই ঘুমিয়েছিল। সে ঘুম থেকে উঠে মাহি ও বিরাজকে খুঁজতে খুঁজতে রিসোর্টে চলে যায়। বিরাজকে সে পেয়েও যায় আর আজকেই ইয়াসনা বিরাজকে সরাসরি প্রপোজ করে। তবে এই শুনে বিরাজ শকড হয়ে একদম চুপ হয়ে থাকে। তাই ইয়াসনা বিরাজকে বোঝায় মাহির একজন মায়ের দরকার, তাই তারা যদি বিয়ে করে নেয় তাহলে সব থেকে ভালো হবে। আর এমনিতেও নাকি বিরাজকে সে এই সময়টার মধ্যে অনেকটাই ভালোবেসে ফেলেছে। আর এইসব শুনে বিরাজ শুধুমাত্র ইয়াসনার দিকে তাকিয়ে তাদের অতীতের কথাগুলো ভাবতে শুরু করে। এমন সময় একটা ছেলে যেখানে চলে আসে এবং ইয়াসনাকে খবর দেয় যে তার হবু বর নাকি তার সাথে দেখা করতে এসেছে। এরপর ইয়াসনা সেখানে যাওয়ার পর দেখে হবু বরের সাথে তার আত্মীয় স্বজনরাও আসছে। তারা মনে করেছে হয়তোবা ইয়াসনা বিয়ের জন্য কিছুটা আনকমফোর্টেবল ফিল করছিল, এই জন্যই ফ্রেশ হতে বোনকে নিয়ে গোয়া এসেছে। কিন্তু আমরা তো জানি ঘটনা সম্পূর্ণ অন্যরকম। যে বিষয়টা তার মা এবং ফ্যামিলির কেউই জানে না, শুধু জানে তার বোন। অরবিন্দ ডিসাইড করেছে তাদের বিয়েটাই গোয়াতেই হবে। এজন্য তার আত্মীয় স্বজন, ফ্যামিলি, পরিজন সবাইকে একসাথে এখানে নিয়ে এসেছে। এইসব কথা শোনার পর ইয়াসনার আর কিছু বলারই থাকলো না, কারণ বিরাজ তার রিপ্লাই দেয়নি। কিন্তু সেই ছোট্ট বাচ্চাটার কি হবে যে নিজের জীবনে কখনো তার মাকেই দেখেনি। আবার যখন সে নিজের মায়ের মতো একজনকে পেয়েছিল, তাকে হারানোর পর তার উপর দিয়ে কি যাবে সেটা শুধুমাত্র সেই জানে। অবশ্যই ইয়াসনাই হলো তার আসল মা, কিন্তু এটা সে এখনো জানে না। তার বাবা সবসময় এই বিষয়টা তার থেকে গোপন রেখেছে। মাহি দৌড়ে ইয়াসনাকে খুঁজতে খুঁজতে সেখান পর্যন্ত পৌঁছে যায়। সেখানে ইয়াসনার মা দাঁড়িয়ে ছিল, কিন্তু প্রথম প্রথম তাকে দেখে সে চিনতে পারেনি। তবে যখন তার পেছনে পেছনে তার বাবা চলে আসে তখনই তিনি বুঝে যায় আসল ঘটনাটা কি। তবে আপাতত তিনি তেমন কিছুই বলেন না, শুধু এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখান থেকে চলে গেলেন। পরদিন ইয়াসনা বিরাজকে কল করে, কিন্তু ওদিকে কাউকেই সে খুঁজে পায় না। আবার এদিকে মাহি তার বাবার কাছে বারবার একই কথা বলছে যে সে ইয়াসনা আন্টির কাছে যাবে। তবে তার বাবা তাকে বোঝায় আগামীকাল তার বিয়ে, তাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। এইভাবেই একদিন পার হয়ে পরের দিন চলে আসে। সকালে ঘুম থেকে উঠে বিরাজ তার মেয়েকে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে সে যখন বাহিরে চলে যায় তখনই তার মাথায় চলে আসে সে কোথায় যেতে পারে। বিরাজ নিজের বন্ধুকে নিয়ে চলে যায় ইয়াসনার বিয়েতে। ওখানে সকল কোণায় কোণায় দুজন মাহিকে খুঁজতে শুরু করে, কিন্তু কেউ কোথাও তাকে খুঁজে পায় না। আর ওদিকেও মাহি নিজেও জায়গায় জায়গায় ইয়াসনাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। তবে সমস্যাটা হয় তখন যখন অরবিন্দের ভাই বিরাজকে দেখে সন্দেহ করে। প্রথমে তারা বিরাজকে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে বাড়ির বাইরে নিয়ে আসে এবং এক এক করে মারতে শুরু করে, কারণ তারা মনে করেছে ইয়াসনার সাথে হয়তোবা তার কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু তারা তো জানেই না ইয়াসনার সাথেই তার প্রথম সম্পর্ক, সে তার প্রাক্তন স্বামী, এটা কেউই জানে না। এভাবে তাকে মারতে মারতে একসময় অরবিন্দ সেখানে চলে আসে, সবাইকে থামতে বলে, সবাইকে পাঠিয়ে দেয় সেখান থেকে। তারপর সে এসে বিরাজের সাথে কথা বলে, তোমার এখানে আসাটা যদি কোনো কোইন্সিডেন্স হয়ে থাকে তাহলে সমস্যা নেই,
কিন্তু যদি তুমি কোনো উদ্দেশ্য নিয়ে আসো তাহলে রক্ষা নেই, এই বলে তাকে ছেড়ে দেয়। আসলে অরবিন্দ সবকিছুই জানতো এবং সবকিছু জেনে শুনে সে ইয়াসনাকে বিয়ে করতে রাজি হয়েছে। অপরদিকে মাহি এভাবে ঘুরতে ঘুরতে একদম ইয়াসনার মায়ের সামনে পড়ে যায়। আর তিনি নিশ্চিতভাবে ধরেই নিয়েছেন হয়তোবা বিরাজ নিজের মেয়েকে হাতিয়ার বানিয়ে আবারও ইয়াসনাকে পেতে চাইছে। বিরাজের বন্ধু তাকে বারবার বোঝানোর চেষ্টা করে এটা শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা, তাদের কারো ইচ্ছা ছিল না এখানে আসার। তারা শুধুমাত্র মাহিকে নিয়ে যেতে এসেছে, কিন্তু তাদেরকে উল্টো কথা শুনিয়ে দেয়। এমনকি কথায় কথায় সে মাহিকে সেই সমস্ত সত্য জানিয়ে দেয় যেটা তার বাবা তার থেকে এতদিন লুকিয়ে রেখেছিল, যে ইয়াসনাই হলো তার মা। সে তাকে জানায় তোমার মা তোমাকে যেভাবে ভুলে গিয়েছে তুমিও তাকে ভুলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। অর্থাৎ এখন ছোট বাচ্চাটার কাছেও সবকিছু ক্লিয়ার হয়ে গেল। মাহিকে তার আঙ্কেল খুঁজে নিয়ে আসে। এখানে আসার পরেও মাহি আবারও তার বাবার কাছে ইয়াসনার কথাই বলতে শুরু করে, যার কারণে তার বাবা কিছুটা কষ্ট পায়। সে তাকে বলে ওঠে, তোমার বাকি সবার কথাই মনে আছে, শুধুমাত্র আমার কথাটাই মনে নেই। তোমার জীবনে তার গুরুত্ব বেশি যে কখনো তোমার জীবনে ছিলই না। আর আমি যে তোমাকে ছোট থেকে এতটা আদর করলাম সেটা কি হলো? আমি হয়তোবা কখনোই তোমাকে সেই ভালোবাসাটা দিতে পারিনি। যেটা শুনে এবার মাহি নিজেও তার বাবাকে জড়িয়ে ধরে আর তাকে সরি বলে যে সে এমনটা আর কখনো করবে না। আর কিছুক্ষণ পরে সেখানেই ইয়াসনা নিজেও উপস্থিত হয়। সে সবকিছু ফেলে এসেছে। আবারও সে নিজের মনের কথাটাকে খুলে বলে বিরাজকে। যদি সে একবার বলে তাহলে সে এই বিয়ে ছেড়ে তার সাথে চলে যাবে। কিন্তু এই কথা শুনে বিরাজ উল্টো তাকে অপমান করতে শুরু করে। বিরাজ তাকে ইনসাল্ট করতে শুরু করে, যার কারণে সে খুবই কষ্ট পায়। কিন্তু অন্তত মাহি তো তাকে বোঝে, সেজন্য সে মাহির হাত ধরে। কিন্তু আজকে এইসব কথা শোনার পর এবং তার বাবার এই দুঃখ দেখার পর ইয়াসনাকে নিজের মা জেনেও সে তাকে দূরে ঠেলে দেয়। অর্থাৎ ইয়াসনার এখন আর কিচ্ছু করার থাকলো না। যাকে সে ভালোবেসেছে সেও তাকে দূরে ঠেলে দিল। যে ছোট্ট মেয়েটাকে সে নিজের মেয়ে মনে করেছে সেও তাকে দূরে ঠেলে দিল। বিরাজ তাকে জানিয়েছিল যে সে নাকি একদম তার ওয়াইফের মতোই ছিল। তার ওয়াইফ যেরকম সমস্যা দেখলেই পিছিয়ে পড়তো সেও তেমন সমস্যা দেখলেই পিছিয়ে পড়ে, এই বলে তাকে দূরে ঠেলে দেয়। কিন্তু যাওয়ার আগে একটা গন্ডগোল পাকাতে হবে, বিরাজ সেটাই করে। সে সকলের অ্যাটেনশন নিয়ে ইয়াসনার মায়ের সাথে দেখা করে। তাকে সরাসরি বলে, আপনি যেরকমভাবে আমার মেয়ের সামনে আমার সত্য ফাঁস করে দিলেন, আমি এখন যদি আপনার মেয়ের সামনে আপনার সত্য ফাঁস করে দিই তাহলে? কিন্তু না, আমি সেটা করব না। কারণ আমি আপনার মতো নই, এই বলে সেখান থেকে চলে যায়। সে কথাগুলো অরবিন্দকেও কিছুটা ভাবায়। সেদিনের জন্য ওই বিয়েটা আর হয়নি। অর্থাৎ বিয়ের ডেট পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বিরাজের মেয়ে মাহির অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। মুভির শুরুতেই আমরা জানতে পেরেছিলাম যে মাহি জন্ম নিয়েছিল তখন তার ফুসফুসের সমস্যা ছিল। সেটা তার মধ্যে সেই জন্ম থেকেই রয়ে গিয়েছিল। ডক্টর জানিয়েছিল বেশি হলে আর ৩ বছর বাঁচতে পারবে সে। কিন্তু তারপর থেকে বিরাজ সমস্ত জায়গায় ঘুরেছে, সমস্ত বড় বড় ডক্টরদের সাথে দেখা করেছে, যা দরকার সব করেছে, লাখে লাখে টাকা খরচ করেছে। তাই আজ ৬ বছর পরেও তার মেয়ে জীবিত আছে। কিন্তু কতদিনই বা এভাবে বাঁচিয়ে রাখতে পারবে? অপরদিকে আজকেই ইয়াসনার বিয়ে হচ্ছে। কিন্তু বাহিরে থেকে দেখে তাকে যতটুকু আপসেট মনে হচ্ছে, ভেতরে ভেতরে সে ততটাই যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সে কোনো উপায় খুঁজে পায়নি, তাই কিছু করছেও না। তখনই সেখানে মাহির দাদু চলে আসে। তখন আমরা বুঝতে পারি মাহির দাদু আসলে ইয়াসনার বাবা। তখন সে তাকে এসে বোঝায়, কেন করছিস এমন মনের বিরুদ্ধে গিয়ে? সুখে থাকবি কখনো? একবার চিন্তা করে দেখ, বিরাজ কি সত্যিই তোকে রিজেক্ট করেছে, নাকি তোর যেন সমস্যা না হয় সেজন্য তোর লাইফ থেকে দূরে সরে যাচ্ছিল? বিরাজ নাকি এখন মাহিকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছে। মাহি এখন মৃত্যুর সাথে লড়াই করছে। সে কিভাবে পারতো তার মেয়ের এই অবস্থায় তোর সাথে জড়াতে? তার জীবনে যেন একমাত্র আশা তার মেয়ের জন্য সে বেঁচে রয়েছে। এগুলো শুনে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। ইয়াসনা তার বাবাকে বলে বিরাজ তাকে বলেছিল যে সে একদম তার ওয়াইফের মতো হার মেনে যায়, সমস্যা দেখলেই নাকি পিছিয়ে পড়ে, একদম তার ওয়াইফের মতো। তখন তিনি বলে ওঠে, বিরাজ তো ঠিকই বলেছে, একদম তারই মতো তুমি নয়, বরং তুমিই সে। কিন্তু কথাটা তিনি তেমন স্পষ্টভাবে বলেনি, যার কারণে ইয়াসনা বিষয়টা ভালোভাবে বুঝতেও পারলো না। আর ইয়াসনাকে এই বলে চলে যান যে সে নিজের ডিসিশনটা যেন মন থেকে নেয়। পরে ইয়াসনার কান্না দেখে অরবিন্দ তাকে বোঝাতে শুরু করে, তোমার আমাকে বিয়ে করতে হবে না, কিন্তু ওই বিরাজ কোনো ভালো ছেলে নয়। চলে যাওয়ার আগে তার ওয়াইফ তাকে ডিভোর্স দিতে চেয়েছিল, কিন্তু ইয়াসনা এটা বিশ্বাস করতে চায় না। যখন অরবিন্দ বারবার এই কথা তখন ইয়াসনা কেমন যেন রাগের মাথায় বলে ওঠে, আমি ওকে ডিভোর্স দিতে চাইনি, এগুলো মিথ্যা কথা। যেটা বলার পর প্রত্যেকের সাথে
সাথে সাথে সে নিজেও অবাক হয়। তার মধ্যে তার অজান্তেই যেন পুরনো স্মৃতিগুলো ডেভেলপ হতে শুরু করেছে। আর এই বিষয়টাই বুঝতে পেরে অবশেষে অরবিন্দ তাকে মুক্ত করে দিল। তাকে বলে দেয়, যাও তোমার ভালোবাসার কাছে ফিরে যাও। আর এই শুনে ইয়াসনা সেখান থেকে চলে যায়। আর তখন ইয়াসনার মা রাগ হয়ে অরবিন্দকে বলে, কেন তুমি এটা করলে? তখন অরবিন্দ উল্টো তাকে জিজ্ঞাসা করে, সত্যিই কি ও আপনাকে বলেছিল যে ও বিরাজকে ডিভোর্স দিতে চায়? যেটা শুনে তার মুখ বন্ধ হয়ে যায়। তখন আমরা বুঝতে পারলাম যেহেতু বিরাজকে সে কখনো পছন্দ করেনি সেহেতু সেটা ছিল মিথ্যা বানানো কথা। ইয়াসনা সোজা চলে যায় বিরাজের কাছে। তাদের মেয়ে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। এবার যেন বিরাজ তাকে আর ফিরিয়ে দিতে পারে না। সে আর পারছে না জীবনের সাথে এভাবে লড়াই করে বেঁচে থাকতে। আর সেখানে ইয়াসনা তাকে সাহস যোগায়, তাদের মেয়ের কিচ্ছু হবে না। তাছাড়াও এখানে ইয়াসনার কিছু পুরনো অভ্যাসের আবারও পুনরাবৃত্তি দেখে বিরাজ অবাক হয়। অর্থাৎ তার মধ্যে ধীরে ধীরে সেই পুরানো স্মৃতিগুলো জাগতে শুরু করেছে। কিন্তু এখন দুজনেই তাদের মেয়ের জন্য অস্থির হয়ে উঠেছে। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। ডক্টর তাকে যে সময়সীমা দিয়েছিল সেই সময়সীমা পার হয়ে গিয়েছে। এখন একজন ডোনার পাওয়া গিয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যে এত বড় একটা অপারেশন ম্যানেজ করা পসিবল হচ্ছে না। সার্জনদের এখানে পৌঁছাতে এখনো বেশ অনেকটা সময় লেগে যাবে। তার অপারেশনটা অ্যারেঞ্জ করা হয়েছিল দেশের বাইরে, কিন্তু এত অল্প সময়ে তার মেয়ে এতটা অসুস্থ হয়ে পড়বে যেটা তারা কল্পনাও করতে পারেনি। এখন কি করবে তারা? সেই ডক্টরদের এখানে আসতেও অনেক সময় লেগে যাবে। তাছাড়াও তাদের এখানে নিয়ে আসাটাও অনেক কষ্টসাধ্য ব্যাপার, যেখানে সময়টাই তাদের হাতে নেই। আর তখনই বলতে বলতে সেখানে অরবিন্দ চলে আসে। মুভির শুরুতেই পরিচয় দিয়েছিলাম অরবিন্দ হলেন একজন বড় মাপের সার্জন। যখন ইয়াসনা সেখান থেকে ফিরে আসছিল তখন মাহির দাদার কাছ থেকে মাহির অবস্থা সম্পর্কে তারা জানতে পেরেছিল। যেহেতু সে নিজে একজন বড় মাপের ডক্টর এবং তার সকল বন্ধুরা বাইরের দেশে উচ্চপদস্থ ডক্টর, এখানে তাদের মেয়ের জন্য তার যা কিছু করা দরকার সে তাই করবে, যেটা অবশেষে বিরাজকে স্বস্তি দেয়। ইয়াসনা মাহিকে অপারেশনের জন্য সাহস যোগায়। শুরু হয় তার অপারেশন। বাহিরে ইয়াসনা বিরাজকে জড়িয়ে ধরে বলছে, যদি আমি হতাম তোমার প্রথম ভালোবাসা, যদি আমি তোমাকে বিয়ে করতাম, আর যদি আমি মাহিকে জন্ম দিতাম কতই না ভালো হতো, তাই না? তবে এখন আর আমার কিচ্ছুই চাই না। আর এখান থেকে ঘটনা চলে যায় 10 বছর সামনে, যেখানে বর্তমানে মাহি একজন নামকরা শিল্পীর খাতায় নাম লেখাতে চলেছে গল্পে। তখন বোঝা যায় তারপর থেকে তাদের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল। ধীরে ধীরে ইয়াসনারও সবকিছু মনে পড়ে গিয়েছিল, তার সাথে কি হয়েছিল, আর মাহি পেয়েছিল এক সুস্থ স্বাভাবিক জীবন। আর এখানেই শেষ হলো আজকের মুভি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। গুড বাই।